তালুকদার বাড়িতে আজ এক অন্যরকম উন্মাদনা। সকাল থেকেই সাজ সাজ রব, প্রতিটি কোণে যেন এক অদ্ভুত উত্তেজনার সুর। কাঁচা ফুলের গন্ধে চারপাশে মৌমো করছে, বাতাসে লেগে আছে শুদ্ধতা আর অপেক্ষার হালকা ভাঁজ। ডুপ্লেক্স বাড়িটির প্রতিটি দেয়াল, জানালা, বারান্দা সবকিছুতেই হলুদ রঙের ছোঁয়া। আজ তাহসিনের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির সামনে বিশাল লনে নির্মিত হচ্ছে হলুদের জন্য স্টেজ। ছাউনির নিচে ফুল আর কাপড়ের ঝালর দিয়ে তোরণ সাজানো হয়েছে। গাঁদা ফুলের মালা একে একে সাজিয়ে নিচ্ছে একদল কর্মী। কারো মুখে ক্লান্তি নেই, সবার মুখে শুধু ব্যস্ততা। সিঁড়ির রেলিং থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত প্রতিটি জায়গায় ফুলের কাজ দেখভাল করছেন দুই ভাই রফিক আর এনায়েত তালুকদার। নীরবতা ভেঙে রফিক এক শ্রমিককে কড়া গলায় বলে উঠলেন, ওই দিকের মালাগুলো একেবারে বাঁকা হয়ে আছে, ঠিক করে লাগাও। আমাদের বাড়ির মেয়ে, কোনো কিছু ত্রুটি হলে চলবে না। এনায়েত পাশে দাঁড়িয়ে চোখ টিপে সবকিছু দেখে গলা ছেড়ে বলে ওঠে, ওই বাদিকটায় আরেকটু আলো বাড়াও, সন্ধ্যা নামলে ওই অংশটা অন্ধকার হয়ে যাবে। অন্যদিকে রান্নাঘর দিক থেকে ধোঁয়া উঠছে, রান্না চলছে বিরাট আকারে। রোকসানার হৈমন্তী সামনে পেছনে ছুটোছুটি করছেন, কেউ রসুন খুঁজছে, কেউ পনিরের বাক্স। ছানা দই কোথায় রেখেছিস? হৈমন্তী হঠাৎ বলে। ফ্রিজের ভেতরে আছে ভাবি, ওই সাইডে। রোকসানা দ্রুত জবাব দেয় হৈমন্তীকে। সবকিছুর মধ্যেও একটা চাপা অস্বস্তি যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। বাড়ির ছেলে বাড়িতে নেই, অথচ বড় বোনের বিয়ে। এদিকে রফিক সাহেব একবার ছাদে গিয়ে চারদিক দেখে নেমে আসে, মুখে একটা দুশ্চিন্তা রেখা। বড় ভাই, বেয়ারা ছেলেটা কোথায় গেল? সকালে ওকে বলেছিলাম গাড়ির ব্যবস্থা দেখতে। চিন্তা করিস না রাফু, আমি দেখছি। এই সাজের মধ্যে থেকেও কেউ কেউ একে অপরের চোখে অদ্ভুত বার্তা বিনিময় করে নিচ্ছে, চুপি চুপি, নিঃশব্দে। বাড়ির মানুষজন ছাড়া আরও কিছু অপরিচিত মুখ দেখা যাচ্ছে ভিড়ে, যারা অনুষ্ঠান উপলক্ষে আজকে একত্রে। সব ব্যস্ততা হাসাহাসির মাঝেও তালুকদার বাড়ির আকাশে যেন ধীরে ধীরে জমে উঠছে এক অজানা স্নায়ুচাপ। অন্যদিকে তাহসিনের ঘরে বসে ঈশিতা, রুহি আরও কাজিনদের সাথে মিলে তাহসিন গায়ে হলুদের ড্রেস বেছে নিচ্ছে। ব্যস্ত হয়ে চিন্তা করছে কে কোনটা পরবে, কোনটা সাজে বেশি ভালো মানাবে। রুহিও পাশে বসে নিজেদের সাজসজ্জা নিয়ে মতামত দিচ্ছে। ঘরটা আলো, রং আর কথাবার্তায় ভরা। তবে এই রঙিন ব্যস্ততার মধ্যে নেই একজন। এদিকে গত রাত থেকে হঠাৎ করে ইচ্ছের গায়ে জ্বর এসেছে। কেউ এখনো ভালো করে জানে না কিছুই। ইচ্ছে বিছানায় গুটিয়ে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। দরজাটা ভিড়িয়ে রেখেছে যাতে বাইরের শব্দ আর আলো জ্বর ঘোর শরীরে পৌঁছাতে না পারে। বিছানার পাশে রাখা পানির বোতল, ওষুধ সবকিছুই অবহেলায় পড়ে আছে। ইচ্ছে নিঃশব্দে তখনও গভীর ঘুমে, জ্বরের ঘুমে, যেন বাস্তবতা থেকে অনেক দূরে। তবে রোকসানা সকালবেলায় একবার মেয়েকে দেখতে এসে দরজা ঠেলে দেখে ঘরের ভেতরে নিস্তব্ধতা। কাছে গিয়ে দেখে ইচ্ছে গভীর ঘুমে, চাদর মুড়ি দিয়ে মুখটা একটু বের করে শুয়ে আছে মেয়েটা। রোকসানা স্নেহমাখা দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে, মুখের ওপর হালকা হাত রেখে জ্বরের ছোঁয়া বুঝতে পারে, কিন্তু ঘুম ভাঙবে ভেবে আর ডাকে না। আস্তে করে কপালে চুমু দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, দরজাটা আগের মতো ভিড়িয়ে দিয়ে। অন্যদিকে বিছানায় ইচ্ছে অচেতন শরীরে গড়িয়ে পড়ছে একদিকে, ঠোঁট নড়ে নড়ে ওঠে, চোখ বন্ধ, ঘুমের মধ্যে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে। অস্পষ্ট স্বরে ডাকছে কাউকে। কোথায় আপনি ভাইয়া? শ্বাস ভারী, কপালে ঘাম ভিজে আছে, যেন জ্বর ছেড়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ থাকলেও ভুরু কুঁচকে আছে ইচ্ছের। জ্বরের ঘোরে শরীর কাঁপছে। আমার আমার ঠান্ডা লাগছে, একটু জড়িয়ে ধরুন না। গোঙাতে গোঙাতে এক ধরনের আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে ইচ্ছে। ঘরটা নিঃশব্দ হলেও ইচ্ছের কণ্ঠ যেন তীক্ষ্ণভাবে ছুঁয়ে যায় বাতাসকে। ধূসর আসবে না জেনেও জ্বরের ঘোরে নিস্তেজ ঠোঁট শুধু একটাই নাম নিয়ে ব্যাকুল, ধূসর ভাই। অনেক সময় পেরিয়ে গেলেও যখন ইচ্ছের হদিশ নেই, তখন তাহসিন ইচ্ছের ঘরে আসে, ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। বিছানার কোনায় শুয়ে থাকা ইচ্ছেকে দেখে একটু থমকে যায়। একবার, দুইবার, তিনবারের বেলায় ডেকে তোলে ইচ্ছেকে। ইচ্ছে, ইচ্ছে, এই শোনা। শেষ ডাকে নিভু নিভু চোখে ইচ্ছে ধীরে তাকায় তাহসিনের দিকে। ইচ্ছের মলিন চেহারা দেখে তাহসিন এগিয়ে এসে হাত বাড়িয়ে ইচ্ছের কপালে রাখে। হাত শুয়ে দিতেই মুখটা কুঁচকে ওঠে, গরম, বেশ জ্বর। ভেতরটা মোচড় দিয়ে ওঠে তাহসিনের। দ্রুত পাশে বসে পড়ে, ধীরস্থিরভাবে ইচ্ছেকে টেনে তুলে বসিয়ে দেয় নিজের পাশে। বাবু, তোর গায়ে তো ভীষণ জ্বর এসেছে, আর কাউকে কিছু না বলে শুয়ে আছিস কেন? তাহসিনের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। ইচ্ছে ধীর শান্ত গলায় জবাব দেয়, যেন নিজের ক্লান্তি লুকাতে যায়। আমি ঠিক আছি আপু, জ্বর হুট করে এসেছে, এজন্য কাউকে কিছু বলার সুযোগ হয়নি। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন চোখে চোখ রেখে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আয়, আমি মেডিসিন নিয়ে আসছি। খেয়ে মেডিসিন নিতে হবে, ভাই জানলে রাগ করবে। ইচ্ছে, তাড়াতাড়ি আইসো না। ইচ্ছে মলিন হাসি হাসে, মাথা নেড়ে বলে, আসছি। তাহসিন কিছু না বলে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর আস্তে পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে নিস্তব্ধতা নেমে আসে, বাইরের আলো ছায়া হয়ে জানালা দিয়ে ভেতরে পড়ছে।
ইচ্ছে ধীরে বিছানার পাশে বসে, চোখের কোণায় জমা কিছু অজানা ভার চেপে ধরে। গায়ে জ্বরের তাপ, কিন্তু মনে হয় যেন অন্যরকম কোনো আগুনে সে দগ্ধ হচ্ছে, নীরবে নিঃশব্দে। একে একে পরপর 3টা গাড়ি থামে তালুকদার বাড়ির সামনে। ধূসর নেই, তবে বাড়িতে যেন ছেলের অভাব না হয়, এই ভাবনা থেকেই তৃণ, তূর্ণ, রাদিফ আর তোফ নিজ নিজ কর্মস্থল থেকে টানা 3 দিনের ছুটি নিয়ে এসে হাজির হয়েছে। গাড়ি থেকে 4 ব্যক্তি নামে একই ভঙ্গিমায়, পরনে ফর্মাল ড্রেস আপ, চেহারায় গম্ভীর ভাব। সামনে এগিয়ে আসেন এনায়েত তালুকদার। ছেলের বন্ধু হলেও তাদের তিনি নিজ ছেলের মতোই স্নেহ করেন। কেমন আছো বাবা? এনায়েত তালুকদার বলতেই তোফ এগিয়ে এসে হাসি মুখে সালাম দিয়ে বলে, ভালোই আছি আঙ্কেল। ধূসরের অনুপস্থিতি যেন টের না পান, তাই আমরা চলে এলাম। এনায়েত তালুকদার কথাটি শোনা মাত্রই কেমন মুখ বিষণ্ণ করে ফেলেন, তবে সৌজন্যর খাতিরে মুহূর্তে নিজেকে সামলিয়ে নেন। বাড়ির দিকে হাঁটা দেন সঙ্গে 4 জনকে নিয়ে। অন্যদিকে সবার সাথে কুশল বিনিময় শেষে 4 জন উপরে উঠে যায় ফ্রেশ হওয়ার জন্যে। বাড়িতে তখন ব্যস্ততায় ভরা। অন্যদিকে ইচ্ছে মলিন চেহারায় ফ্রেশ হয়ে নিচে নামার সময় সিঁড়ি ঘোরাতেই হঠাৎ চোখে পড়ে আগত 4 জনকে। প্রথমে একটু ভরকে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে সালাম দেয়। ইচ্ছেময়ী তোফ কৌতূহলে জিজ্ঞাসা করে, কেমন আছো? তোমায় এমন লাগছে কেন? নিশ্চয়ই ধূসরের চিন্তায়, তাই না? তৌফের দুষ্টু হাসি দেখে ইচ্ছে খানিকটা লজ্জা পায়, তবে মুখে কিছু বলে না। ঠিক তখনই রাদিফ কনুই দিয়ে গুতা মেরে তৌফকে ঠেলে দেয়। কানে কানে বলে, শালা কখন কিভাবে কথা বলতে হয় জানিস না? বাচ্চা মেয়েটাকে লজ্জায় ফেলছিস কেন? তৌফ মুখ টিপে হাসে। ইচ্ছে অপ্রস্তুতভাবে বলে, ঘুম থেকে উঠেছি, এজন্য এমন লাগছে ভাইয়া। বলেই দ্রুত নিচে নেমে যায়। ইচ্ছের গলার টোনে ক্লান্তি আর লজ্জার ছায়া স্পষ্ট। তূর্ণ আর তৃণ তখন চোখাচোখি করে হালকা মাথা নাড়ে। 4 জনের মধ্যেই যেন ধূসরকে ঘিরে একটা অদৃশ্য শূন্যতা ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে চলে গেলে তৌফ মুখ ভার করে রাদীপকে বলে, ধূসরের জন্যই এমন হয়েছে রে রাদীপ, শুধু শুধু আমায় গুতা দিলি। রাদীপ এক চিলতে হাসি দিয়ে বলে, ভাই তুই মাঝে মাঝে নিজের মুখটা সামলে রাখ, তোর ওই কৌতূহলই একদিন বিপদ ডেকে আনবে। ধূসর যদি জানে ইচ্ছের পেছনে পড়েছিস, তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবে আগের বারের মতো। তৃণ হালকা ভঙ্গিতে বলে, ছাড়, তুই তো জানিস তৌফের মুখে ব্রেক নাই, ওর কথাগুলো যেন সরাসরি বুকের মধ্যে ঢুকে যায়। তূর্ণ তখন হঠাৎ গম্ভীর গলায় বলে, ধূসর যে অবস্থায় আছে ওর জায়গা থাকলে আমাদেরও শ্বাস বন্ধ হয়ে যেত। ইচ্ছেকে নিয়ে ওর পাগলামি এখনও কমেনি। বাকি 3 জন মুহূর্তেই চুপ হয়ে যায়। ধূসর যে খেলায় মেতেছে, এইখানে হয় জিত অথবা মৃত্যু ভেবেই কপালে যেন চিন্তার রেখা ফুটে ওঠে। 4 বন্ধু সিঁড়িতেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নীরব হয়ে। ধূসর নেই, কিন্তু তার ছায়া যেন 4 বন্ধুর উপর ঘিরে রয়েছে। আর দেরি না করে যে যার ঠিক করা ঘরে ঢুকে পড়ে। কাজ করতে হবে, এখনো অনেক কাজ বাকি। বেলা গড়িয়ে সন্ধ্যা। বিকেলের গোধূলির লালচে রং ছড়িয়ে ঘন অন্ধকার নেমে এসেছে ধরণীর বুকে। তালুকদার বাড়ির লনের দিকে গানের আওয়াজ ভেসে আসছে। কখনো তাল মেলানো বিট, কখনো বা মাইকে ভেসে আসা 1 2 3 বলে সাউন্ড চেকের শব্দ। অনুষ্ঠান শুরু হবার অপেক্ষা যেন বাড়ির প্রতিটা কোণায় শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাসিনের ঘরে পার্লারে মেয়েরা মিলেমিশে সাজিয়ে দিচ্ছে তাকে। হলুদ লেহেঙ্গার সাথে কাঁচা ফুলের সাজ, মাথায় জুঁয়ের মালা, গালে হালকা ব্লাশ, গোলগাল মুখে সাজটা ফুটে উঠেছে ঠিক যেন ছবির মতো। একবার তাকালেই বোঝা যায় আজকের দিনের সেই মূল ভূমিকা পালনের দায়িত্বে। পাশে বসে আছে ঈশিতা। হলদে রঙের আজকের অনুষ্ঠানের সাথে মিলিয়ে পরনে লেহেঙ্গা, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। ঈশিতার সৌন্দর্যও কিছু কম না। এর মধ্যেই হৈমন্তী ব্যস্ত হয়ে ঘরে ঢোকে, চোখে মুখে তাড়াহুড়োর ছাপ, কণ্ঠে হালকা উত্তেজনা। তাড়া দিতে হবে মা, অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। ঈশিতা হাসে, হাতের কাঁথায় আলতো হাত বুলিয়ে বলে, যাচ্ছি মা, আমরা রেডি, একটু সময় দাও, শুধু আপুর সাজটা শেষ হোক। তাহসিনের ঘর থেকে বের হয়ে হৈমন্তী এবার সোজা ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। মেয়েটা কাল থেকে অসুস্থ, আবার সকাল থেকেই বমি করছে। দরজা ঠেলেই চোখে পড়ে নির্জন ঘর, হালকা আলোয় শুয়ে আছে ইচ্ছে। কপালের রং বিবর্ণ, চোখের নিচে গাঢ় ছায়া। একপাশে ভাঁজ করে রাখা হলুদ ড্রেসটা পরে আছে ঠিকই, কিন্তু ক্লান্তিতে চোখ বন্ধ। ধীর পায়ে এগিয়ে গিয়ে হৈমন্তী বিছানার পাশে বসে, কপালে হাত রেখে বলে, ইচ্ছে তৈরি হবি না? সবাই তো নিচে তোকে খুঁজছে। ইচ্ছে চোখ খোলে, দুর্বল কণ্ঠে বলে, বড় মা, আমার মাথাটা ঘুরছে, একটু রেস্ট নিচ্ছি। হৈমন্তী আলতো করে কপালে হাত বুলিয়ে দেয়। কপাল ছুঁয়ে বুঝতে পারে মেয়েটার শরীরটা বেশ দুর্বল। একবার চুমু খায় মলিন গালে। মনের ভেতর চিন্তার ঘনঘটা। এই কদিনেই মেয়েটা যেন অর্ধেক হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। আচ্ছা তুই একটু বিশ্রাম নে, আমি গিয়ে দেখি কি অবস্থা, তবে দ্রুত রেডি হয়ে নিচে আস, কেমন? ধূসর চলে যাওয়ার পর থেকেই ইচ্ছের সাথে হৈমন্তী আর খারাপ ব্যবহার করে না। ভেতরে ভেতরে কেঁপে উঠছে মনটা। হয়তো কিছু একটা ঘটবে, এমন এক অজানা আশঙ্কায় ভরে আছে হৈমন্তীর বুক। মেয়েটা হা মেলে তাকিয়ে আছে ডেকোরেশনের গেটের দিকে। কেউ কেউ তো কানাঘুষা শুরু করে দিয়েছে এরই মধ্যে। একজন কি ড্যাশিং, ওয়াও, হ্যান্ডসাম বয়, এমন কথা মেয়েদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে গেছে। এদিকে 4 জন মূর্তিমান হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা প্যান্ট পরেছে।
বলিষ্ঠ দেহ ঢেকে আছে পাঞ্জাবিতে, এক কথায় চোখ ধাঁধানো। শরীরের গঠন, হাঁটার ভঙ্গি, চোখে চোখ রাখার দৃঢ়তা, সবকিছুতেই যেন আলাদা একটা ঔদ্ধত্য ফুটে উঠেছে। রুহি তো হা করে তাকিয়ে আছে রাদীপের দিকে। লোকটাকে এর আগে তার ভাই জয়ের বিয়েতে দেখেছে ধূসর ভাইয়ের সাথে, বেশ দেখতে, তবে সব সময় গোমরামুখ ভেবেই দূরে দূরে থাকতো। কিন্তু আজ যেন এক অন্য রাদীপ। ধপধপে হলদে পাঞ্জাবিতে, গাঢ় চোখ, নিঃশব্দ অথচ দীপ্ত পা ফেলে হাঁটা। লোকটা হাঁটছে আর তার সাথে যেন বাতাসটা পর্যন্ত ছন্দ বদলে নিচ্ছে। রুহি নিজের অজান্তে দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে নিজেকেই প্রশ্ন করে, এই লোকটা সবসময় এমন ছিল নাকি আমি দেখতে ভুল করতাম। আর অন্যদিকে ঈশিতা তার প্রেমিক পুরুষের থেকে যেন চোখ সরাতেই পারছে না। তৃণর চোখে মুখে সে চিরচেনা গাম্ভীর্য, পায়ের চালচলে ভয় আর সম্মোহন একসাথে ছড়াচ্ছে চারপাশে। ঈশিতা ভেতর ভেতর কাঁপছে, বুকের ভেতর উত্তাল ঢেউ তুলছে না বলা শত শব্দে। কিছু বলতে চায়, কিছু বলতে ভয় করে। তৃণকে আজ বেশি দূরের মনে হয়, অথচ সবচেয়ে কাছের মানুষ ঈশিতার। ঠিক তখনই তৃণ চোখ মেরে বসে ঈশিতাকে। ঈশিতা ভ্যাবাচাকা খেয়ে তাকায় তৃণের দিকে, তারপর লজ্জায় মাথা নুইয়ে ফেলে। মুখে একরাশ লাল রাঙা রং এসে জমে, গালজোড়া রঙিন হয়ে ওঠে, শরীরের ভার যেন বাড়ে। আঁচলের প্রান্তটা হাতের মুঠোয় জড়িয়ে আঙুল গুটাতে শুরু করে ঈশিতা। ঠোঁট কাঁপে, কিছু বলতে গিয়ে থেমে যায়। আর তৃণ যেন জানতই এমন কিছু হবে। হালকা হেসে চোখ মেলে তাকায় ঈশিতার দিকে। মুখে তার সেই সহজ চাতুর্য, চোখে খেলা করে এক ধরনের দস্যি আগ্রহ। চার মূর্তির এই প্রবেশ যেন অনুষ্ঠানের নতুন ঢেউ তোলে। চারদিকের আলো ছায়া, সবার চাহনি, ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা বিট, সবকিছু এক মুহূর্তের জন্য থেমে যায়। সবাই যেন শুধু তাকিয়ে আছে তাদের দিকে। চারটি চেয়ার ঘিরে চারজন বন্ধু, তৌফ, রাদীপ, তৃণ আর তূর্ণ, গল্পে মশগুল। গলায় টানটান কাজের ক্লান্তি হলেও চেহারায় তৃপ্তির ছাপ। সময় মতো পাওয়া এই মুহূর্তগুলোতেই যেন ছেলেবেলার বন্ধুত্ব জেগে ওঠে। সামনে রাখা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, ঝকঝকে আলোয় আলোকিত ডেকোরেশনের জায়গা, আর পেছনে চলতে থাকা কোনো হিন্দি বিয়ের গান। স্টেজে তাসিনকে ঘিরে ছেলেমেয়েরা ফটোশুট করতে ব্যস্ত। সব মিলিয়ে যেন মুহূর্তটা জমে উঠেছে। অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে ঈশিতা আর রুহি দুজনেই চোখ রাখে এক দৃষ্টিতে তৃণদের দিকে। রুহি হঠাৎ কানের কাছে ফিসফিস করে বলে, রাদীপ ভাইয়াকে আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে না বল ইস্যু? ঈশিতা এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, মুখের ভাঁজ কপালে গিয়ে জমে, চোখে মেশে রুক্ষতা। মেয়ের তো গতিবিধি ভালো না, রাদীপ ভাইয়ের সম্পর্কে তুই কিছু জানিস? রুহি অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে কি হয়েছে ওনার? ঈশিতা এবার গলা নামিয়ে চোখ গোল করে বলে, সে কে যদি জানিস তুই? রুহি কাঁপাকাঁপি শুরু করবি নির্ঘাত। শুধু সে না, বাকিগুলোও একই আমার জানা মতে। এরা হাই সোসাইটি থেকে বিলং করা মানুষ, সাথে কর্মস্থল ও উচ্চ পদস্থ ইউনিটের। মানুষটা বাইরে থেকে যতটা ঠান্ডা, ততটাই ভেতরে অন্ধকার। কারো প্রেমে পড়ে গেলে সেই মানুষকে ধ্বংস করে হলেও নিজের করে পেতে চাইবে। রুহি ঠোঁট চেপে ধরে, গলা শুকিয়ে আসে। আচ্ছা তাই নাকি? উনি তো বেশ চুপচাপ, ভাবতেই পারছি না। ঈশিতা হালকা হেসে মাথা নাড়ে। এই চুপচাপ চেহারাগুলোই সবচেয়ে বেশি ভয়ানক হয়। এই কথার মাঝেই দুজনাই থেমে যায়। সাউন্ড সিস্টেমের গান চলতে থাকে পেছনে, আর সামনে থেকে এগিয়ে আসে হলুদ রঙের কাজ করা লেহেঙ্গা পরা এক মেয়ে। মেয়েটার বুকের মধ্যে জড়ানো তুলতুলে খরগোশটা যেন আরও কোমল করে তুলেছে পুরো দৃশ্যটাকে। মাথার কপালে ছোট টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা গ্লস, মায়াবী চোখে তাকিয়ে থাকা সেই মুখটা যেন মুহূর্তে থামিয়ে দেয় সময়। ঈশিতার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, মাশাল্লাহ। রুহি নিঃশ্বাস আটকে বলে, বারবি ডলের মতো লাগছে ওকে। ও হেঁটে আসছে আর যেন চারোপাশ থমকে গেছে। ঈশিতা চোখ নামিয়ে বলে, মেয়ে হয়ে নিজেকে মনে হচ্ছে ফিকে। ইচ্ছেকে তো সত্যি অসাধারণ দেখাচ্ছে আজ। রুহি চুপচাপ ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। দুজনার মনে একই কথা, মেয়েটাকে কেউ ছুতে পারবে না। ইচ্ছে যেন কোনো কাচের তৈরি অবয়ব। আলতো করে তাকাতেও ভয় লাগে ভেঙে যাবে বলে। ঈশিতা নিচু গলায় ফিসফিস করে বলে, জানিস ধূসর ভাই আজকে থাকলে চোখ সরাতো না। কোনো শত্রু যদি ওর দিকে তাকাতো, আমার বিশ্বাস ধূসর ভাই ওকে উপড়ে ফেলতো। রুহি ফিসফিস করে উত্তর দেয়, তাই তো ভয় হয়, এমন ভালোবাসা যেন ভয়ঙ্কর হয়ে না দাঁড়ায় একদিন। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর শেষে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।